আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করে জানাই। আসসালামু আলাইকুম। ওকে, আমরা দেখতে দেখতে সাহিত্যের যে ক্লাসগুলো আমরা শুরু করেছি, আজকে আমরা আরেকটি আলোচনা শুরু করব। যারা যুক্ত হয়ে গেছেন সকলে কেমন আছে একটু কমেন্ট করে জানাই। ঠিক আছে, এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে আমাদের ভয়েস এবং প্রপারলি ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে, তো আমরা শুরু করতে পারি এখন ক্লাসটি। ওকে, আমাদের বিগত আমরা যদি সাহিত্যের ক্লাসগুলো পড়ি, আমরা সাহিত্যের ক্লাস শেষ করার পরে মানে গত ক্লাসের শেষের পরে আজকে নতুন একটা পিরিয়ড, সেটা হচ্ছে কি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে আমাদের যে বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারগুলো জানতে হবে, আমরা সেই জিনিসগুলো একটু যত্ন সহকারে দেখব। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সময়কাল ছিল 1660 থেকে 1785 সাল। তাহলে হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1785 সাল। এবং এই পিরিয়ডের যদি আমরা একটু খেয়াল করি, লেখক এবং সাহিত্যিকদের কি বললাম, লেখক এবং সাহিত্যিকদের তাদের সাহিত্যের প্রতি একটা ঝোঁক ছিল। সাহিত্যের প্রতি কি দেখা যায়, একটা ঝোঁক বা লক্ষ্য করা যায়। কিন্তু তারা কিন্তু অরিজিনালি কি নিও ক্লাসিক্যাল কি বলছে, অরিজিনালি নিও ক্লাসিক্যাল সাহিত্যে বিদ্যমান ছিল না। অর্থাৎ তাদের মানে ব্যাপার হয় না যে অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু তারা অরিজিনালি কিন্তু সেখানকার কি বলছে নিও ক্লাসিক্যাল বিদ্যমান ছিল না। তবে তাদের মধ্যে তাদের যে সাহিত্যগুলো ছিল, এই সাহিত্যগুলোর মধ্যে কোনো নতুনত্ব ছিল না। মানে কি ছিল না, কোনো নতুনত্ব ছিল না বা সৃষ্টিশীলতা ছিল না। এবং তাদের মেইন উদ্দেশ্য ছিল কি টেকনিক্যাল পারফেকশন, অর্থাৎ টেকনিক্যাল পারফেকশন অথবা চিন্তাশীলতা বা গঠনশৈলীর উপর বেশি গুরুত্ব দেওয়া। তারা আরেকটা জিনিস গুরুত্ব দিতেন, সেটা হচ্ছে মানুষকে বিশেষ গুরুত্ব আরোপ করা হতো। তারা কিসের গুরুত্ব দিতেন, মানুষকে বিশেষ গুরুত্ব আরোপ করা হতো। এবং এই যুগের একটা মজার ব্যাপার ছিল, তারা কখনো, যেমন বর্তমান সময় আমরা যদি দেখি শিল্পের প্রতি একটা ঝোঁক, কিন্তু তারা কখনো এই জিনিসটা করতেন না। তারা কি করতেন, আর্ট ফর হিউম্যানিটি সেক, অর্থাৎ মানবতার জন্য শিল্প। কি বলছে, মানবতার জন্য শিল্প, শিল্পের জন্য শিল্প নয়। অর্থাৎ আর্ট ফর আর্ট সেক এটা মূলত ছিল না, ছিল কিন্তু কি আর্ট ফর হিউম্যানিটি সেক। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, আমরা এখানে যদি আলোচনা করি, আমরা এখানে ভালো মতো খেয়াল করলাম, ভালো মতো বুঝতে পারবো যে আমাদের মেইন যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সহজ বাক্যে আমরা যদি একটু দেখি যে লেখক এবং সাহিত্যিকদের মধ্যে কি ছিল না, তাদের মধ্যে একটা ঝোঁক দেখা যেত বা লক্ষ্য করা যেত, কিন্তু তাদের মধ্যে কিন্তু অরিজিনালি তারা ছিলেন না। এবং তাদের মধ্যে নতুনত্ব বা সৃষ্টিশীলতা ছিল না। তারা টেকনিক্যাল পারফেকশন অর্থাৎ চিন্তাশীলতা বা গঠনশীলের উপর কি দিতেন, গুরুত্ব দিতেন। এবং মানুষকে বিশেষ গুরুত্ব আরোপ করা হতো। তাদের মূলত মেইন যে ব্যাপারটি ছিল, তার কি ছিল, আর্ট ফর হিউম্যানিটি সেক, অর্থাৎ মানবতার জন্য শিল্প, শিল্পের জন্য শিল্প না, অর্থাৎ আর্ট ফর আর্ট সেক এটা মূলত ছিল না।
এরপরে আমরা যদি একটু খেয়াল করি আমরা কি কারণে আমরা এই যে আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বলি, অর্থাৎ হোয়াই দ্য পিরিয়ড ইজ কল্ড দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এটার মূলত এই ক্লাসিক্যাল শব্দটি কি বলছে, ক্লাসিক্যাল শব্দটি প্রথম কে ব্যবহার করেন বলছে অলাস গেলিয়াস, বলছে প্রথম ব্যবহার করেন অলাস গেলিয়াস নামক এক ভদ্রলোক। তিনি দুটি ভিন্ন জাতের শিল্প কি বলছে, দুইটা ভিন্ন জাতের শিল্প আবিষ্কার করেন। এক নাম্বার যদি বলি স্ক্রিপ্টর বলছে ক্লাসিকাস, আরেকটা হচ্ছে কি স্ক্রিপ্টর প্রোলেটারিয়াস, অর্থাৎ স্ক্রিপ্টর ক্লাসিকাস অর্থ হচ্ছে শিক্ষিত সমাজের সাহিত্য, আর স্ক্রিপ্টর বলছে প্রোলেটারিয়াস এটা ছিল হচ্ছে প্রকৃত জনগণ বা মৌলিক সাহিত্য। তাহলে প্রথমটা হচ্ছে স্ক্রিপ্টর যেটা ছিল সেটা শিক্ষিত সমাজ, আর স্ক্রিপ্টর বলছে প্রোলেটারিয়াস এটা মূলত কি ছিল যে প্রকৃত জনগণের বা লৌকিক সাহিত্য অর্থাৎ মৌলিক যে বিষয়গুলো এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে আমরা দেখতে পেলাম যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের শুরুর যাত্রার দিকে তাদের কি কি লক্ষ্য ছিল এই জিনিসগুলো থেকে। তো আমরা যদি এটা মূলত হচ্ছে আমরা একটু ডিটেলস আলোচনার জন্য রেখেছি, বাট এখানে মূলত কাজ নেই, মূলত পড়াশোনা হচ্ছে এখান থেকে শুরু, অর্থাৎ পরীক্ষায় যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটার আলোচনা হবে এখন থেকে। তো এই জায়গায় যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি তাহলে বুঝতে পারবো এখানে আসলে মূলত কি। এই জায়গায় আমরা যদি একটু খেয়াল করি, যেমন আমরা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ওনাদের যে পিরিয়ডটা ছিল যে সময়কাল ছিল এটা তিনটা অংশে বিভক্ত। কয়টা অংশে বিভক্ত? তিনটা অংশে বিভক্ত। এক নম্বর হচ্ছে বলছে রেস্টোরেশন পিরিয়ড, দুই নম্বর হচ্ছে অগাস্টান এজ, তিন নম্বর হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি। অর্থাৎ এখানে যদি আমরা তিনটা এজ দেখতে পারি, এই তিনটা এজের সময়কালটা আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি 1660 থেকে 1700 সাল এটা কিন্তু 37তম BCS এসেছিল। তারপর আমরা যদি দেখি রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700, অগাস্টান পিরিয়ড 1700 থেকে 1745, আরেকটা হচ্ছে কি সেন্সিবিলিটি এটা হচ্ছে 1745 থেকে 1785 অথবা 98, কেউ 85 বলে, কেউ 98 বলে। তাহলে এই তিনটা পিরিয়ডের আবার অ্যানাদার নাম আছে। তো এই তিনটা পিরিয়ডের অ্যানাদার নাম হচ্ছে আমরা রেস্টোরেশন পিরিয়ডকে বলবো দ্য এজ অফ ডায়রেন, অর্থাৎ ডায়রেনের মূলত সময়কাল ছিল, আর অগাস্টানের ছিল হচ্ছে এজ অফ পোপের মূলত সময়কাল ছিল, আর হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি মূলত কার ছিল, জনসনের মূলত সময়কাল ছিল। এই তিনটা পিরিয়ডকে মনে রাখার জন্য একটা টেকনিক সেটা হচ্ছে রাজ, আমরা একটা নাম বলবো সেটার নাম কি রাজ। এই রাজ দিয়ে আমরা আরতে বলবো রেস্টোরেশন, এতে হচ্ছে অগাস্টান, যেতে হচ্ছে জনসন। আচ্ছা, আমি একটা জিনিস বারবার বুঝতে পারি না, যারা রেগুলার ক্লাস করেন আমি একটা ক্লাসের সিরিয়াল লিঙ্ক দিয়েছি, আমি ইংরেজির জন্য খুব কষ্ট করে একটা লিস্ট বানিয়ে দিয়েছি, আমাদের কিছু ক্লাস মিস্টেক না, অর্থাৎ ক্লাসের সিরিয়াল লিখতে মিস্টেক করছে, যার কারণে আমাদের ক্লাসগুলো একটু এলোমেলো আছে ইংরেজি ক্লাসের ক্ষেত্রে। সেটার জন্য আমি একদম একটা সিরিয়াল লিঙ্ক আকারে করে, আমরা যদি অ্যানাউন্সমেন্টে একটু যাই, অ্যানাউন্সমেন্টে সেভ করা আছে, এটা হচ্ছে লেকচার নাম্বার 27। ওকে, তো এখন আমরা এখানে যেটা বললাম তাহলে আমাদের শর্টার এজেস এটা মূলত আলোচনা করার শেষ। আর একটা বিষয় হচ্ছে এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আমরা যদি একটু বলি উল্লেখযোগ্য যারা ছিল, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ অথর্স, অর্থাৎ উল্লেখযোগ্য যারা ছিল সেই লেখকগুলো হচ্ছে ড্যানিয়েল ডিফো, জন ড্রাইডেন, স্যামুয়েল জনসন, মলারি, তারপর হচ্ছে আলেকজান্ডার পোপ। এই পাঁচজন হচ্ছে কি উল্লেখযোগ্য আমাদের কি অথর্স বা লেখক ছিলেন। তো আমরা দেখতে পেলাম নিউ ক্লাসিক্যাল পিরিয়ড মনে রাখার জন্য রাজ দিয়ে মনে রাখবো। এই জায়গায় নিউ ক্লাসিক্যালের যে তিনটা অংশে বিভক্ত, এই তিনটা অংশের প্রত্যেকটা সাল মনে রাখতে হবে, এবং এই জায়গায় কারা উল্লেখযোগ্য আমরা এই লেখকগুলো জাস্ট একটু দেখে রাখবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম। জান্নাতুল ফেরদৌস, আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। অনেকেরই অ্যান্সার, বাট আমি কিন্তু কমেন্টে বলে দিয়েছিলাম যে আমাদের মূলত ক্লাসগুলো একটু সিরিয়াল করতে এলোমেলো করে ফেলছে, এই জন্য আপনারা যে কাজটি করবেন, আমি অ্যানাউন্সমেন্টে যে দেখবেন একটা ক্লাস সিরিয়াল দিয়ে দিছি, ওই ক্লাস সিরিয়ালটা ফলো করলেই আমার ইনশাল্লাহ হয়ে যাবে, তাহলে আর এই ঝামেলাগুলো পোহাতে হবে না। তো এখন আমরা যদি একটু কথা বলি এই তিনটা পিরিয়ডের প্রথম পিরিয়ডটা আমরা একটু আলোচনা করব, সেই পিরিয়ডটার নাম হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, অর্থাৎ রেস্টোরেশন পিরিয়ডের সাল কত 1660 থেকে 1700। এখন এই রেস্টোরেশন পিরিয়ডের সময়টা মূলত অনেক সময় আমরা এখানে 1702 সাল পর্যন্ত পাওয়া যায়, তাহলে অনেকে মনে করেন 1702, অনেকে মনে করেন 1700। সো প্রশ্নের উপর ভ্যারি করবে আসলে কি বসতে পারে। এবং এই দ্য রেস্টোরেশন পিরিয়ডের একটা জিনিস মাথায় রাখবো যে এই রেস্টোরেশন পিরিয়ডের সময়টা মূলত ড্রাইডেনের যুগ। কার যুগ বলা হয়? ড্রাইডেনের যুগ অনেকে মনে করেন, আবার অনেকে মনে করেন সেটা হচ্ছে কার যুগ? মিল্টনের যুগ।
তো এই আমরা যদি একটু খেয়াল করি যে বেশির বাস্তবিক অর্থে কি ছিল, কবি নাট্যকর প্রাবন্ধিক ছিল জন ড্রাইডেন। এখন এই জন ড্রাইডেন মূলত কি ছিলেন, যে অনেকে বলেন, আবার অনেকে বলেন মিল্টনের যুগ। এখন মিল্টনের যুগ কেন বলা হয়, এই মিল্টনের যুগ এই জন্য বলা হয় যে মিল্টনের যুগে ওই সময় কি ছিল, যে জ্বালাময়ী, কি বললাম, যে জ্বালাময়ী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলো লিখেছেন। এই জন্য মিল্টনের অনেকে মনে করেন যে মিল্টনেরও যুগ ছিল। তাহলে মিল্টনের ওই সময় প্রচুর মানে বলেন কিছু পপুলারিটি থাকে। বর্তমান সময়ে আমরা যদি একটু খেয়াল করি যে কিছু জিনিস কিন্তু পপুলার, যে এবং কিছু জিনিস বেশি বেশি হচ্ছে, ঠিক অনুরূপভাবে এই জিনিসগুলো কার ছিল আমরা যদি একটু খেয়াল করি, এই মিল্টনের জ্বালাময়ী কিছু উপন্যাস রচনা ছিল, এই জন্য অনেকে মনে করেন সেটা মিল্টনের যুগ ছিল। তবে প্রকৃতপক্ষে আমরা কি বলবো, জন বলছে ড্রাইডেনের যুগ। এবং এই সময়ে যদি আমরা একটু খেয়াল করি, এই সময়ে ইংরেজি সাহিত্যের, ঐতিহ্যগত ইংরেজি সাহিত্যের পুনরুদ্ধার হয়েছিল। এই সময় ইংরেজি সাহিত্যের কি হয়েছিল, পুনরুদ্ধার হয়েছিল। এরপর আমরা যদি একটু খেয়াল করি যে জন মিল্টন দুটি মহাকাব্য, কয়টি মহাকাব্য, দুটি মহাকাব্য, মহাকাব্য মানে এপিক, সেটা কি ছিল, প্যারাডাইস লস্ট, এটা কিন্তু আমরা পড়িয়েছিলাম, আর এটা হচ্ছে প্যারাডাইস রিগেইন্ড। তাহলে আমরা দেখলাম প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইন্ড। তারপর সাহিত্যের প্রধানতম বৈশিষ্ট্য ছিল বলছে স্যাটারিক্যাল, স্যাটারিক্যাল মানে হচ্ছে যে ব্যঙ্গাত্মক বা ব্যঙ্গধর্মী টাইপ। এরপর আমরা বলি ব্লাঙ্ক ভার্সের পরিবর্তে হিরোইক বলছে কাপলেট ব্যবহার করতে। ব্লাঙ্ক ভার্স হচ্ছে আমাদের অমিত্রাক্ষর ছন্দ, আর সাহিত্য রচনার মূল স্পিডই ছিল স্যাটার। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে রেস্টোরেশন পিরিয়ডের যে বিষয়টা সেটা হচ্ছে কার, ড্রাইডেনের যুগ বলা হতো, কিন্তু অনেকে বলতো মিল্টনের যুগ, আর প্রকৃতপক্ষে ড্রাইডেনের যুগ ছিল। এবং এই সময় কি পুনরুদ্ধার করা হয় ইংরেজি সাহিত্যের, এবং দুইটা মহাকাব্য ছিল কার, জন মিল্টনের, একটা হচ্ছে প্যারাডাইস লস্ট, একটা হচ্ছে প্যারাডাইস রিগেইন্ড, আর একটা হচ্ছে সাহিত্যের প্রধানতম বৈশিষ্ট্য ছিল স্যাটারিক্যাল, আর ব্লাঙ্ক ভার্সের পরিবর্তে হিরোইক কাপলেট ব্যবহার করা হয়, এবং সাহিত্য রচনার মূল স্পিডই ছিল হচ্ছে স্যাটার। তাহলে আমরা এখানে দেখতে পেলাম রেস্টোরেশন পিরিয়ডে কোন বিষয়গুলো। এখন এই রেস্টোরেশন পিরিয়ডে বেশ কিছু রাইটার ছিল, বাট সব রাইটার মানে বিস্তারিত পড়তে হবে না, এক দুটা রাইটার এখানে পড়বো, বাকিগুলো জাস্ট মনে রাখার জন্য একটু দেখবো। বলছে স্যামুয়েল বাটলার, জন বুনিয়ান, এটা একটু দেখবো। এরপর হচ্ছে জন ড্রাইডেন, এটা একটু দেখবো। জন লক, উইলিয়াম ওয়াইসলার, তারপর হচ্ছে থমাস ওয়াটওয়ে, বলছে ন্যাথানিক্যাল, তারপর হচ্ছে জর্জ ফারকার, এগুলো জাস্ট একটু দেখবো। তার মধ্যে হচ্ছে এই জন বুনিয়ান এবং জন ড্রাইডেন, এই দুইটা মূলত এখানে দেখবো, আর বাকিগুলো জাস্ট মনে রাখবো। তাহলে রেস্টোরেশন পিরিয়ডের 1 নম্বর ছিল রেস্টোরেশন পিরিয়ডের, আমরা এটা একটু ভালো করে দেখে নিব। এখন এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, এই রেস্টোরেশন পিরিয়ডের আরেকটা বিষয় যেটা মাথায় রাখবো, যে জন বুনিয়ানের যে বিষয়গুলো মাথায় রাখা উচিত। এখন এই জন বুনিয়ানের বিষয়টা হচ্ছে যে ওনার যে বিস্তারিত পড়তে হয় এমন না, শুধুমাত্র রাইটার যেগুলো আছে ওইগুলো পড়লেই হবে। তো এই জন বুনিয়ানের ক্ষেত্রে আমরা একটু ভালো মতো খেয়াল করব, একটু দেখার চেষ্টা করব যে জন বুনিয়ান ধর্মমতের জন্য কি 12 বছর জেল খেটেছিলেন। কি বলছেন, ধর্মমতের জন্য 12 বছর জেল খেটেছিলেন, এবং আরো বিস্তারিত আছে, এত কিছু দেখার দরকার নেই। তবে তার একটা কি ছিল, তার একটা শ্রেষ্ঠ গ্রন্থ ছিল, সেই শ্রেষ্ঠ গ্রন্থ নাম হচ্ছে পিলগ্রিম প্রোগ্রেস। তাহলে কি বললাম, তার এই গ্রন্থটির নাম হচ্ছে কি পিলগ্রিম প্রোগ্রেস। এই পিলগ্রিম প্রোগ্রেস এইটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে। এই পিলগ্রিম প্রোগ্রেস মনে রাখার জন্য একটা টেকনিক মনে রাখবো, যেমন বিএনপি মনে রাখা যায়। আমরা বিএনপি শব্দটা বারবার মনে রাখি। এই বিএনতে হচ্ছে বুনিয়ান, আর পিতে হচ্ছে পিলগ্রিম প্রোগ্রেস। তাহলে এটা মনে রাখবো যে বিএনপি মনে রাখলে আমরা মনে রাখতে পারবো কি, বুনিয়ানের একটা বিখ্যাত বই ছিল, সেটা হচ্ছে পিলগ্রিম প্রোগ্রেস, এবং তার ফেমাস কোটেশন ছিল, ইন প্রেয়ার ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দ্যান ওয়ার্ডস উইদাউট এ হার্ট। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, ইন প্রেয়ার ইজ বেটার টু হ্যাভ এ হার্ট বলছে প্রার্থনা করার সময় আমাদের হৃদয় থাকাটা, প্রার্থনার সময় আমাদের হৃদয় থাকাটা ভালো, হৃদয় থাকাটা উত্তম। তবে শব্দ না থাকলেও চলবে, কিন্তু সেখানে যদি শব্দ থাকে বাট আমাদের হৃদয় যদি না থাকে সেটা কিন্তু ভালো নয়। তাহলে একটু সহজ বাক্যে আমরা কি বললাম, যে প্রার্থনা করার সময় আমাদের প্রার্থনা করার সময় মানে আমরা যে মুখে বলি এটা থাকার থেকে হৃদয় থাকা উত্তম। তবে হৃদয় না থেকে শুধু শব্দ থাকা, এটার কোনো প্রয়োজন নাই। তো এই কোটেশনটা একটু ভালো মতো মনে রাখবো, এটা আশা করি ভালো মতো আসবে। তাহলে আমরা জন বুনিয়ানের এই জিনিসটা আমরা একটু ভালো করে খেয়াল করব। তো আমরা এখানে দেখবো আরেকটা হচ্ছে জন ড্রাইডেন। এই জন ড্রাইডেনে এখানে আবার কি আছে, জন ড্রাইডেন জাস্ট নামটা মনে রাখবো, সাল মনে রাখা যায় না। তিনি সাহিত্য সমালোচক হিসেবে বিখ্যাত ছিলেন, এবং মেটাফিজিক্যাল
পোয়েট্রি টার্মটির সাথে তিনি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি প্রথম কে ব্যবহার করেছেন? এই যে জন ড্রাইডেন। এবং বিখ্যাত নাটক অল ফর অল লাভ লেখা হয়েছিল ব্ল্যাঙ্ক ভার্স অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দ। আরেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স বলতে এটা তো ওকে। তাহলে আমরা কি দেখতে পেলাম? জন ড্রাইডেন মূলত কি সাহিত্য সমালোচক হিসেবে ছিলেন। তারপর হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির টার্মটা প্রথমকে যুক্ত করেছেন জন ড্রাইডেন। আর একটা হচ্ছে তার অল ফর লাভ হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করেন। এবং তার অন্যান্য রচনাগুলো যদি আমরা একটু খেয়াল করি, অল ফর লাভ, দ্য ইন্ডিয়ান এম্পায়ার, অর্স জেব, তারপর হচ্ছে আসলম বা অ্যাক্টোফেল, আর তারপর হচ্ছে ম্যাক ফেলকনো, তারপর হচ্ছে দ্য এসে অর ড্রামাটিক পসে। এখন এই জিনিসটাকে আমরা মনে রাখবো লিয়া আমি। তাহলে কি মনে রাখবো? লিয়া আমি, লিয়া তারপর হচ্ছে আমি। তো এটাকে মনে রাখার জন্য সহজ। এলতে হচ্ছে আমরা মনে রাখবো লাভ, অল ফর লাভ, লাভ মনে রাখতে হবে। আইতে হচ্ছে ইন্ডিয়ান অর্থাৎ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, আর তারপর হচ্ছে এতে হচ্ছে আর জেব, আর তারপরটা হচ্ছে আবার এতে হচ্ছে অ্যাবসলম, বলছে অ্যাবসালম, বলছে আর্কিটোফেল, তারপর হচ্ছে ম্যাক ফ্লেকনি। এখন এখানে হচ্ছে আমরা যদি একটু মনে রাখি, এখানে হচ্ছে এমটা মনে রাখবো, আর এখানে মনে রাখবো হচ্ছে কি দ্য এসে অফ ড্রামাটিক, আর এখানে ইটা মনে রাখবো। তাহলে এভাবে কি লিয়া আমি, এটা যদি কয়েকবার করে পড়ি লিয়া আমির এই যে ইয়াগুলো, এগুলো কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো। এটা আমরা শর্টকাট টেকনিক হিসাবে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে দেখতে পেলাম যে তার অন্যান্য গ্রন্থগুলো, আমরা একটা প্রশ্ন সলভ করি তাহলে প্রশ্নটা একটু ভালো মতো বুঝতে পারবো। অল ফর লাভ ইজ ড্রামাটিক রিটেন বাই, এটা হচ্ছে 44তম বিসিএস। এই তো গত বছরের আগেরটা, অর্থাৎ আমরা 46তম বিসিএস কয়েকদিন পরেই হবে। তো 44তম বিসিএস এ এসেছিল। এটার আনসার কি হবে একটু কমেন্ট করে জানাই। এটার আনসার কি হবে ঝটপট কমেন্ট করি। আচ্ছা, যারা ক্লাস সিরিয়াল লিঙ্ক পাচ্ছি না তাদের আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে অনেকে কমেন্ট করছে, সেটা হচ্ছে কি হবে জন ড্রাইডেন, অল ফর লাভ। অর্থাৎ এই যে আমি একটা বললাম লিয়া আমি, তাহলে হচ্ছে এতে হচ্ছে কি হবে, এলতে হচ্ছে লাভ হবে। ওকে, তো এটা দিয়ে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। আমরা প্রথম এজটা কিন্তু অলরেডি দেখে ফেললাম, আমাদের প্রথম এজের কাজ শেষ। সেকেন্ডটা হচ্ছে অগাস্টান পিরিয়ড। এই অগাস্টান পিরিয়ডে আমরা দেখব 1700 থেকে 1745 অর্থাৎ 45 বছর সালের আলোচনা করব। এই অগাস্টেশন এজের মূলত যে বিষয়টা আমরা মাথায় রাখবো, যে এখানে অনেক কিছুই আছে, তার মধ্যে আমরা একটা জিনিস মাথায় রাখবো। এই অগাস্টান এজের ক্ষেত্রে যে 1702 সালে প্রথম ইংরেজি দৈনিক কি ছিল? দ্য ডেইলি, বলছে কিউরেন্ট, লন্ডন থেকে প্রকাশিত হয়। সেখানে কি ছিল? আর বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ। তার হচ্ছে বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম, যে বাংলাদেশের ভূখণ্ডতে প্রকাশিত প্রথম হচ্ছে কি সংবাদপত্র, সেটা হচ্ছে রংপুর বার্তাবহ। এটা একটু মাথায় রাখবো। এবং এই সময় শাসনাধীন ছিল হচ্ছে কুইন আন্নি, কিং জর্জ এবং হচ্ছে কিং জর্জ 1 এবং কিং জর্জ 2 এর শাসনাধীন। তাহলে ওই সময়ের মূলত কি ছিল? ওই সময়ের কুইন আন্নি এবং কিং জর্জ এবং হচ্ছে কিং জর্জ 2 এর শাসনাধীন ছিল। অগাস্টান পিরিয়ড 7 ইয়ার ওয়ার, অর্থাৎ এই অগাস্টান পিরিয়ড আমরা যদি বলি 7 ইয়ার ওয়ার, অর্থাৎ হচ্ছে বলছে সপ্তদর্শী যুদ্ধ সংঘটিত হয় এবং ব্রিটেন ও ফ্রান্সের বিরুদ্ধে জয়লাভ করে। এবং এই অগাস্টান এজে আমরা যদি একটু খেয়াল করি, যে আলেকজান্ডার পোপের নাম অনুসারে দ্য এজ অফ পোপও বলা হয়। এবং তারা গদ্যে সবসময় কি স্যাটার বেশি লিখতেন এবং রাজনৈতিক সচেতনতা বোধ ছিল। এবং ইংলিশ রাইটারগণ সম্রাট অগাস্টের শাসনামলে ইতালিয়ান রাইটারদের রচনাতে অনুসরণ করত এবং প্রোজ স্যাটার লেখা হতো খুব বেশি। আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লগ, জনাথন সুইফট এর গালিভার্স ট্রাভেল, ড্যানিয়েল ডিফোর এর রবিনসন, অর্থাৎ আলেকজান্ডার পোপের যে সাহিত্যকর্ম ছিল তার মধ্যে হচ্ছে এই জিনিসগুলো মূলত ছিল। তাহলে দ্য অগাস্টান এজের পিরিয়ডের এই যে সময়কাল, এই জিনিসগুলো আমরা একটু কষ্ট করে দেখে নেব। এগুলো আহামরি মুখস্থ করার দরকার নেই, খুব একটা আসে না, বাট বিস্তারিত পড়ানোর জন্য পড়াচ্ছে। কিন্তু প্রশ্ন বেশি যে জায়গা থেকে হয় সেটা হচ্ছে আমাদের যদি অগাস্টান
পিরিয়ডে আমরা যে আলোচনার লেখকগুলো দেখব, এখানে হচ্ছে ড্যানিয়েল ডিফো, এখান থেকে মাস্ট প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। স্যার ভানগ্রা, এটা লাগবে না। জোনাথন সুইফট, এটা থেকে আসে। তো উইলিয়াম কংগ্রেভ, এখান থেকেও আসতে পারে। তারপর রিচার্ড স্ট্রেস, জোসেফ এডিসন, আলেকজান্ডার পোপ, এই আলেকজান্ডার পোপটা মাস্ট পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যামুয়েল রিচার্ডসন, এটা থেকেও আসতে পারে, বাট অতটা দরকার নেই। জেমস থমসন, এগুলো একটু দেখবো। অর্থাৎ এই অগাস্টিন পিরিয়ডে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কতজন লেখক ছিল? প্রায় 9 জন লেখক ছিল। এখন এই 9 জন লেখকের ক্ষেত্রে আমাদের বেশি পড়তে হবে কোনটা? ড্যানিয়েল ডিফো, জোনাথন সুইফট, উইলিয়াম কংগ্রেভ, আলেকজান্ডার পোপ। তো এখন আমরা এখানে কি কথা বলবো, এখানে একটু ভালো করে দেখব এখানে যে বিষয়টা। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাই আমরা। ওকে, যাচ্ছে। এই জায়গায় প্রথমে আমরা ড্যানিয়েল ডিফোর কথা নিয়ে কথা বলবো। তিনি একজন বিখ্যাত ঔপন্যাসিক। তাহলে হচ্ছে ড্যানিয়েল ডিফো হচ্ছে কি বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন, এবং রবিনসন ক্রুজের উপন্যাসের প্রধান চরিত্রগুলো, রবিনসন ক্রুজ একটা কি উপন্যাস, এই এনারই লেখা। এই উপন্যাসের যারা কি ছিলেন চরিত্রগুলো ছিলেন রবিনসন ক্রুজ এবং হচ্ছে ফ্রাইডে, এগুলো জাস্ট একটু মনে রাখবো। এখন তার বিখ্যাত যে কর্মগুলো ছিল, এই কর্মগুলো একটু দেখব। এক হচ্ছে রবিনসন ক্রুজ, দ্য ফার্দার বলছে অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুজ, ক্যাপ্টেন সিংলেটন, ক্লোনেল জ্যাক, রোকসানা। তো আমরা এনার পাঁচটা কি ছিল, আমাদের পাঁচটা হচ্ছে ওনার উপন্যাস ছিল। এখন এই যে বিখ্যাত উপন্যাসগুলোকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো, রবিনসন রোকসানাকে বিয়ে করার জন্য ক্যাপ্টেন ও কলোনেলকে সাথে নিয়ে গেল। তাহলে কি বললাম? রবিনসন রোকসানাকে বিয়ে করার জন্য ক্যাপ্টেন ও কলোনেলকে সাথে নিয়ে গেল। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে একটা ছেলে বা একটা মেয়ে বিয়ে করার জন্য কয়জন সাক্ষী লাগে? 2 জন সাক্ষী। সেই 2 জন সাক্ষীর নাম কি? ক্যাপ্টেন আছে কলোনেল। তাহলে এখানে আমরা যদি আলোচনা করি যে এই রবিনসন মানে হচ্ছে রবিনসন ক্রুজ, তারপর হচ্ছে রোকসানা মানে হচ্ছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি রোকসানা, ক্যাপ্টেন হচ্ছে ক্যাপ্টেন সিংলেটন, আর হচ্ছে কলোনেল এখানে দেখতে পাচ্ছি কি ক্লোনেল জ্যাক। অর্থাৎ আমরা এই যে উপন্যাস ড্যানিয়েল ডিফোর যে উপন্যাসগুলো আছে, এটা মনে রাখার জন্য কি বলবো, রবিনসন রোকসানাকে বিয়ে করার জন্য ক্যাপ্টেন ও ক্লোনেলকে সাথে নিয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম ড্যানিয়েল ডিফোর যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, এগুলো একটু দেখে নেব। আরেকটা হচ্ছে জোনাথন সুইফট। এই জোনাথন সুইফটকে আমরা সম্বন্ধে একটু জানবো। এই জোনাথন সুইফট খুব একটা এখানে বিষয় না, যে অ্যাংলো আইরিশ প্রাবন্ধিক ছিলেন। কি ছিলেন? অ্যাংলো আইরিশ প্রাবন্ধিক ছিলেন, এবং 1726 সালে গেলিভার্স ট্রাভেলস নামের একটি ইংরেজি উপন্যাস রচনা করেন, এবং এটি কি ছিল? স্মরণীয় হয়েছিল। তাহলে হচ্ছে জোনাথন সুইফট একটা কি অ্যাংলো আইরিশ প্রাবন্ধিক ছিলেন, এবং তার বেশিরভাগ কবিতাটি কি ছিল? ব্যঙ্গাত্মক, অর্থাৎ স্যাটার। তার বেশিরভাগ কবিতা ছিল কি? ব্যঙ্গাত্মক অথবা স্যাটার, এবং 1726 সালে গেলিভার্স ট্রাভেল নামের একটি ইংরেজি উপন্যাস লেখেন। ওকে, তো এটার আমরা যদি একটু খেয়াল করি, জোনাথন সুইফটের যে কিছু কর্মকাণ্ড ছিল, আমরা জোনাথন সুইফট কোন শতকের কবি? তিনি হচ্ছে 18তম সেঞ্চুরিতম কবি, এবং তিনি ছিল স্যাটারিস্ট, ইজিয়েস্ট, পলিটিক্যাল। তারপরে তার অন্যতম একজন বিখ্যাত কি ইংলিশ অথার এবং হচ্ছে স্যাটারিস্ট, এবং তার রচিত 2টি উপন্যাস ছিল, সেটার নাম হচ্ছে কি, 2টা উপন্যাস, সেটা হচ্ছে কি এ টল অফ আর টব, হচ্ছে গ্যালিভার্স ট্রাভেল। এই 2টা হচ্ছে তার প্রকৃত উপন্যাস। এবং এই গেলিভার ট্রাভেলসের কয়েকটা চরিত্রগুলো মনে রাখতে হবে। এই কি কি চরিত্র ছিল? বলছে ল্যামিয়ান গ্যালিভার, তারপর হচ্ছে লিলিপুটিয়ান্স, তারপর হচ্ছে ল্যাপুটান্স, তারপর হচ্ছে কি এটা, তারপর হচ্ছে এখানে আরো কিছু নাম দেওয়া হচ্ছে। এই নামগুলো একটু খেয়াল করে দেখে নেব, জাস্ট একটু পড়ে নেব, এখানে খুব একটা কাজ নেই। তাহলে এখানে দেখতে পেলাম যে অগাস্টাইন এজের মধ্যে আমরা কি দেখতে পেলাম, আমাদের এখানে আমরা দেখতে পেলাম যে জোনাথন সুইফটের ব্যাপারে কিছু বিষয়, এবং এই জোনাথন সুইফটের 2টা উপন্যাস এর একটু মাস্ট মনে রাখবো। সেটা হচ্ছে কি এ টেল অফ টাব এবং এ টেল অফ টাব, এবং হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলস, এগুলো একটু ভালো মতো খেয়াল রাখবো। আর বাকিগুলোতে খুব একটা আসার সম্ভাবনা নেই। তবে এই যে আমাদের অগাস্টাইন পিরিয়ডের আমাদের ওনার যে কিছু কি ছিল, কাজ ছিল, অর্থাৎ কিছু বই ছিল, সেই আমরা কাজগুলো একটু দেখে নিব। এখানে প্রথমে তাকে মনে রাখার জন্য যেটা মনে হয়, গ্যালিলিয়ার্স ট্রাভেলস এক হচ্ছে, এটা হচ্ছে উপন্যাস, একটু মাথায় রাখবো। গ্যালিলিয়ার্স ট্রাভেলস একটা কি উপন্যাস, এ মডেস্ট প্রপোজাল। তারপর হচ্ছে কি এখানে আমরা দেখতে পাচ্ছি
ড্রাপিয়ার্স লেটার, তারপরে দেখতে হচ্ছে আ টেল অফ এ টাব, এটা হচ্ছে একটা এসে, তারপরে দ্য ব্যাটল অফ দ্য বুক, এটা হচ্ছে স্যাটার। এখন এই জায়গায় একটু বলার আছে যে কোনটা নোভেল, কোনটা এসে, কোনটা স্যাটার, এই জিনিসগুলো একটু ভালো মতো মনে রাখবো। আর এগুলোকে আমি মনে রাখার জন্য আমি বলবো GMDAB। কি বললাম? GMDAB। জিতে হচ্ছে গ্যালিভার্স ট্রাভেল, এমতে হচ্ছে এই যে মডেস্টের এম, মডেস্ট প্রপোজাল, ডিতে হচ্ছে ড্রাপিয়ার্স লেটার্স, যেখানে ডি মনে রাখবো, এতে হচ্ছে এ টেল অফ টাব, আর আরেকটা হচ্ছে বিতে হচ্ছে ব্যাটল, এখানকার বি মনে রাখবো দ্য ব্যাটল অফ দ্য বুক। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের জোনাথন সুইফটের এই যে আমাদের কর্মকাণ্ডগুলো, এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল করে নেব। তো আমরা এই জোনাথন সুইফটের একটা প্রশ্ন আমরা যদি একটু খেয়াল করি, এই প্রশ্নটা একটু কাউন্ট করি। বলছে হু ইজ দ্য ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার। এটা 12তম BCS এ এসেছিল। আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে একটু কমেন্ট করে জানাই। বলছে হু ইজ দ্য ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার, সকালে একটু কমেন্ট করে জানাই। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পারবো এখানকার অ্যান্সার হচ্ছে কি জোনাথন সুইফট। এরপর আমরা চলে যাব পরবর্তীতে উইলিয়াম কংগ্রেভ। এখানকার অ্যান্সার কি হবে? উইলিয়াম কংগ্রেভ। এই উইলিয়াম কংগ্রেভের আমরা একটু বিশেষ বিষয়টা আলোচনা করব। এই উইলিয়াম কংগ্রেভ কিন্তু অগাস্টাইন পিরিয়ডে ছিলেন। তার একটা ফার্স্ট প্লে ছিল, সেটার নাম হচ্ছে দ্য ওল্ড ব্যাচেলর। এটা হচ্ছে 1693 সালে হয় এবং সেটা প্রচুর সাকসেস হয়। অর্থাৎ কিছু কিছু জিনিস বর্তমান যেমন হচ্ছে ভাইরাল হয়, এই টাইপের ওই সময়ের এইটা যে তার যে প্রথম যে প্লে ছিল সেটা হচ্ছে দ্য ওল্ড ব্যাচেলর। এটা খুবই মানে বিশাল আকারে সেটা হচ্ছে সফলতার অধিকার করে। এবং এই উইলিয়াম কংগ্রেভের এইটা মূলত হচ্ছে কাজ, এইটা নিয়ে হচ্ছে কথাবার্তা। তবে তার কিছু ড্রামা ছিল। এখন এই ড্রামাগুলো কোনগুলো আমরা যদি একটু খেয়াল করি, এই ড্রামাগুলো হচ্ছে প্রায় 5টি দেওয়া আছে। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ফর লাভ, দ্য ওল্ড ব্যাচেলর, দ্য ডাবল ডিলার, দ্য মর্নিং ব্রাইট। অর্থাৎ এখানে আমরা 5টা দেখতে পাচ্ছি। এই 5টার মধ্যে আমরা কি দেখতে পেলাম? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এখন এখানটা মনে রাখবো WLODB, WLODB, এটাকে আমরা মনে রাখতে পারি। এখন WLODB বলছে, তো আমরা যদি একটু খেয়াল করি বা এটাকে আমরা একটু এভাবে না পড়ে আমরা এভাবে বলতে পারি লো ডিবি। কি বলবো? লো ডিবি, এটা আমরা বলতে পারি। এখন এলতে হচ্ছে লাভ, ওতে হচ্ছে আমরা যদি বলি ওল্ড, তাহলে কি বললাম? এলতে লাভ, ওতে হচ্ছে ওল্ড, তাহলে হচ্ছে আর ডাব্লিউতে হচ্ছে ওয়ে, তাহলে আমরা বলতে পারি লো মনে রাখতে বলে বলছে লাভ, লাভ ফর লাভ, ওতে হচ্ছে দ্য ওল্ড ব্যাচেলর, আর ও হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আর ডিবি হচ্ছে কি ডাবল ডিলার, আর এম তো ডাবল ডিলার, আর বিতে হচ্ছে দ্য মর্নিং ব্রাইট। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি লো ডিবি। হ্যাঁ, এটা না দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি লো ডিবি। এটাকে এভাবে মনে রাখতে পারি, তাহলে ভালো মতো মনে থাকবে। তাহলে কি বললাম? লো ডিবি। ওকে, তার গুরুত্বপূর্ণ আমরা যদি একটু খেয়াল করি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটার থেকে একটু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জেনে নেই। এই ইনফরমেশনগুলো যদি একটু খেয়াল করি, এই দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে শ্রেষ্ঠ নাটক, অর্থাৎ মাস্টারপিস ছিল। তো ওই সময় কি ছিল? একটা নাটক ছিল, সেটা কি? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এবং প্রধান চরিত্রগুলো হলো মিরাবেল, তারপর হচ্ছে মিলামেন্ট, ফেইনওয়াল, লেডি উইশফোর্ড। তাহলে আমরা কি বললাম? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডকে শ্রেষ্ঠ নাটক বলে। প্রধান চরিত্র বিষয়গুলো হচ্ছে মিরাবেল, মিলামেন্ট, ফেইনওয়াল, লেডি উইশফোর্ড। এরপরে এই নাটকটি ছিল হচ্ছে কমেডি অফ ম্যানার্স। কি ছিল? অনেকটা হচ্ছে কমেডি টাইপ ছিল। এবং দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ নট সাকসেসফুল অন দ্য স্টেজ অর দ্য টাইম। বলছে ওই সময়ে খুব একটা সাকসেসফুল হয়নি যতটা এই যে দ্য ওল্ড ব্যাচেলর হয়েছিল। তো আমরা দ্য অগাস্টেশন এজের আমরা কিন্তু এটা একটু দেখে নিলাম। তাহলে এখন আমরা বলতে পারি উইলিয়াম কংগ্রেভের আমরা ড্রামা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য পড়ে নিলাম। 43তম একটা BCS এসেছিল হু রোড দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এটা কে লিখেছেন? এটা কে লিখেছেন একটু কমেন্ট করে জানান।
মানে আমরা যদি একটু কথা বলি, এখানকার আমরা যে পরিমাণ সময়টা ব্যয় করতেছি, এই সময়টা আমি যদি একটু ভালো মতো খেয়াল করানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে তার যে কাজকর্মগুলো ছিল, কোন বই লিখেছেন, কোনগুলো লিখেছেন, এই জিনিসগুলো থেকে বেশি আসে। আর শেক্সপিয়ার থেকেও ওইটার থেকে একটু ডিপলি আসে, বাট এগুলোর থেকে নর্মালি ওই কাজকর্ম, কোটেশন, এই জায়গাগুলোতে প্রশ্ন হয়ে থাকে। তো আমরা এখানে বুঝতেই পারতেছি, এখানে অ্যান্সার করছে উইলিয়াম কংগ্রেভ। অর্থাৎ আমরা তো একটু আগে দেখলাম লো, LOW, এই লোতে হচ্ছে আমাদের কি, ডাব্লিউতে হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এই অগাস্টিন পিরিয়ডের আরেকটা লোক ছিলেন, সেটা হচ্ছে আলেকজান্ডার পোপ, যেখান থেকে এই পিরিয়ড থেকে প্রশ্ন আসলে এই জায়গা থেকে মূলত প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই আলেকজান্ডার পোপকে আমরা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। এই আলেকজান্ডার পোপের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, তিনি একটা মক হিরোইক পয়েট ছিলেন। কি ছিলেন? মক হিরোইক পয়েট, অর্থাৎ হচ্ছে উপহাসমূলক বীরত্বের কবি। তাহলে কি বললাম, যে এই আলেকজান্ডার পোপ ছিলেন কি মক হিরোইক পয়েট, অর্থাৎ হচ্ছে উপহাসমূলক বীরত্বের কবি, এবং গ্রিক কবি হোমার এবং হচ্ছে ইলিয়াড, তাহলে কি বললাম, দুইজন কবি ছিলেন, সেটা হচ্ছে হোমার এবং ইলিয়াড। আর বলছে হোমারের ইলিয়াড এবং অডিসি। তাহলে কি বললাম, গ্রিক কবি হোমারের ইলিয়াড এবং অডিসি, এই দুইটা মহাকাব্য যে ইংরেজি অনুবাদ করেছিলেন, সেটা কে করেছিলেন? এই আলেকজান্ডার পোপ করেছিলেন। তিনি কবিতায় হিরোইক কাপলেট ব্যবহার করেছেন, অর্থাৎ বলছে মক হিরোইক পয়েট হচ্ছে। তারপর তার বিখ্যাত দুটি গ্রন্থ হলো দ্য রেপ অফ দ্য লক এবং হচ্ছে ডুনিশিয়াড। তাহলে কি বললাম, তার বিখ্যাত দুটি গ্রন্থ হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, ডুনিশিয়াড। দ্য রেপ অফ দ্য লক হলো একটি কি মক অ্যাপিক মানে হচ্ছে মহাকাব্য, আর ডুনিশিয়াড হচ্ছে একটা স্যাটোরিয়াল পয়েম, এটা হচ্ছে ব্যঙ্গাত্মক। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, এই আলেকজান্ডার পপের যে বিষয়টা, সেটা হচ্ছে কি মক হিরোইক পয়েট, বলছে উপহাসমূলক বীরত্বের কবি। আর হোমারের দুইটা কি ছিল, ইলিয়াড এবং হচ্ছে বলছে অডিসি, তিনি ইংরেজিতে অনুবাদ করেন, এবং তিনি কবিতায় কি হিরোইক কাপলেট ব্যবহার করেন। এবং তার বিখ্যাত দুইটা গ্রন্থ ছিল দ্য রেপ অফ দ্য লক এবং ডুনিশিয়াড। এবং দ্য রেপ অফ দ্য লক হলো একটা মক এপিক, এবং ডুনিশিয়াড হচ্ছে স্যাটোরিয়াল পয়েম। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, এই যে পপের কিছু কি ছিল, এই পপের আমরা যদি একটু দেখি যে পপের কি ছিল, এই পপের কিছু সাহিত্যকর্ম ছিল, সেটা হচ্ছে এখানে যদি বলি এসে অফ ক্রিটিসিজম, দ্য রেপ অফ দ্য লক, দ্য ইলিয়াড হোমার, অ্যান এসে অফ ম্যান, দ্য ডুনিশিয়াড, বলছে এপিস্টল টু ডক্টর, বলছে আর বুথ নট। অর্থাৎ এটাকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো এলহাডিডি কয়েকবার বারবার বলার সাথে সাথে এটা মাথায় থেকে যাবে। এলহাডিডি যদি আমরা একটু মনে রাখি, ইতে হচ্ছে এসে অফ ক্রিটিসিজম, এলতে হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, তারপর হচ্ছে এইচতে হচ্ছে কি দ্য ইলিয়াড অফ হোমার, তারপর আমরা যদি বলি এতে হচ্ছে কি অ্যান এসে, এই যে এতে হচ্ছে অ্যান মনে রাখবো। তারপর আমরা যদি একটু খেয়াল করি, ডিতে হচ্ছে বলছে এপিস্টল টু ডক্টর আরবুনামট, বলছে ডিতে হচ্ছে ডক্টর, এটা একটু মাথায় মনে রাখবো। অর্থাৎ এলহাডিডি এটা দিয়ে একটু কয়েকবার পড়লেই ভালো মতো মনে থাকবে। তার কয়েকটি কোটেশন ছিল, তবে কিছু জিনিস এখান থেকে আসে, একটু ভালো মতো আজকে মনে রাখবো। এই আলেকজান্ডার পোপের কি ছিল, দ্য রেপ অফ দ্য লক, এটা হচ্ছে মক এপিক। তাহলে কি বললাম, আলেকজান্ডার পোপের কি ছিল, দ্য রেপ অফ দ্য লক, এটা হচ্ছে মক এপিক। হেনরি ফিল্ডিং এর ছিল হচ্ছে রেপ আপন অফ রেপ, অর্থাৎ রেপ নিয়ে যে কথাবার্তা। তাহলে আমরা কি বললাম, RAP, রেপ নিয়ে যে কথাবার্তা, এই জিনিসগুলো একটু বুঝবো। আলেকজান্ডার পপ দ্য রেপ অফ দ্য লক, এটা হচ্ছে মক এপিক। রেপ আপন রেপ, এটা হচ্ছে নভেল, এটা কি নভেল মানে উপন্যাস, এটা কাজ ছিল হেনরি ফিল্ডিং। উইলিয়াম শেক্সপিয়ার দ্য রেপ অফ দ্য লরেন্স, এটাও কি ছিল পোয়েম ছিল। তারপর হচ্ছে অ্যান্থনি, তারপর হচ্ছে ম্যাসকারানহাস, এটা হচ্ছে দ্য রেপ অফ দ্য বাংলাদেশ। তাহলে একটা জিনিস মাথায় রাখবো, এই রেপ কথাটি বারবার আসলে এই আলেকজান্ডার পপ, হেনরি ফিল্ডিং, উইলিয়াম শেক্সপিয়ার, অ্যান্থনি বলছে মাস্কারান্স, এটা একটু আমরা ভালো করে দেখে নিব। এবং তার তিনটা কোটেশন ছিল, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে আমরা কি বললাম, আর লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। টু ইরার ইজ হিউম্যান, ফরগেভ ইজ ডিভাইন, মানুষ মাত্রই ভুল, ক্ষমা স্বর্গীয়। বলছে ফুলস রাশ ইন হায়ার অ্যাঙ্গেলস ফেয়ার টু ট্রেড, অর্থাৎ হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। তাহলে কি বললাম, ফুলস রাশ ইন হায়ার অ্যাঙ্গেলস ফেয়ার টু ট্রেড, তার তিনটা কোটেশন, এগুলো একটু মাথায় মনে রাখবো।
এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা কি কনসেপ্টগুলো ধরতে পারতেছেন? অর্থাৎ আমাদের কিন্তু এমনভাবে পড়ানো হচ্ছে একদম বেসিক থেকে ধরে 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 ধরে, অর্থাৎ আমাদের যে যুগগুলো ছিল যুগ ধরে ধরে রেকর্ড ধরে ধরে কিন্তু আমরা পড়াচ্ছি। আমরা কিন্তু চাইলে এলোমেলো যেগুলো প্রশ্ন আকারে মানে যেগুলো পরীক্ষা বেশি আসে ওগুলোও পড়াইতে পারতাম, বাট এটা এমনভাবে সাজানো হচ্ছে যেন বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত যেতে পারি, একটা সিরিয়াল মেনটেন থাকে। আমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাই। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, এই পপের কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো। আলেকজান্ডার পপস এসে অন ইজ এ ম্যান। আলেকজান্ডার পপস এসে অন ইজ এ ম্যান, এটা আসলে কি একটু ভালো করে সকলে বলি। এই এসে অন ম্যান এটা আসলে মূলত কি, এটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে একটু ভালো বুঝতে পারবো। এটা হচ্ছে একটা পয়েন্ট, এসে ওয়ান ম্যান এটা হচ্ছে একটা পয়েন্ট। পয়েন্ট আলেকজান্ডার পপস ফেমাস ওয়ার্ক, তার যে ফেমাস যে কাজটি ছিল সেটা কোনটার জন্য ছিল? এখানে দ্য রেপ অফ দ্য লক, স্পেকটেটর, দ্য বলছে ডেজার্টেড ভিলেজ, ম্যান হ্যাজ মেড অফ মর্ন, এটার আনসার কি হবে? এক্স্যাক্টলি আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে এখানে বুঝতে পারবো এটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তো আমরা দেখতে দেখতে দুইটা এজ অলরেডি শেষ করে ফেলাম। তৃতীয় নাম্বার এজ হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি। এই দ্য এজ অফ সেন্সিবিলিটি এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দ্য এজ অফ সেন্সিবিলিটি আরেকটা নাম হচ্ছে কি এজ অফ জনসন, অর্থাৎ এটা কার সময় বলা হয়? জনসনের যুগ বলা হয়, জনসনের যুগ বলা হয়। তো আমরা একটু খেয়াল করবো দ্য এজ অফ সেন্সিবিলিটি আরেকটা হচ্ছে জনসনের যুগ। এটার সাল ছিল 1745 থেকে 1785, আবার কেউ কেউ বলে 1798। তো এই আলেকজান্ডার পপের মৃত্যুর পর, তাহলে হচ্ছে আলেকজান্ডার পপ বলতে কি আমরা আগেরটাতে দেখলাম যে আলেকজান্ডার পপের মৃত্যুর পরে কোন পিরিয়ড শুরু হয়? এই দ্য এজ অফ সেন্সিবিলিটি শুরু হয়। এইটা লিরিক্যাল ব্যালেডস এর সাথে কি হয়? এর সাথে যুগ শেষ হয়। এবং ফ্রেঞ্চ রেভলিউশন অর্থাৎ ফ্রান্সের যে বিপ্লব, এটার মাধ্যমে এই যুগের ঘটনা। এবং এই ঘটনাটা আমাদের কিছু রাজনীতি লেখক ছিল, সেটা হচ্ছে ভলটেয়ার, রোশে। তারপর হচ্ছে এজ অফ সেন্সিবিলিটিকে ডক্টর জনসনের নাম অনুসারে এজ অফ জনসন বলা হয়। এবং নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সাহিত্য রচনার যে রুলস রেগুলেশন ছিল, যে রুলস রেগুলেশন এবং পারফেকশন কঠোরভাবে অনুসরণ করা হতো, তার কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসে এ যুগে। এবং এই যুগে হিরোইক কাপলেটের ব্যবহার কমতে থাকে, অর্থাৎ আগের যুগে আমরা দেখলাম যে প্রচুর লেভেলে হিরোইক কাপলেট ব্যবহার করেছে, কিন্তু এটা জমতে থাকে ব্যালেড এবং হচ্ছে লিরিক এর ব্যবহার এখানে কি থাকে? বাড়তে থাকে। তো ব্যালেড মানে হচ্ছে গীতি কবিতা। তো এই এজ অফ সেন্সিবিলিটিতে এখানে হচ্ছে প্রায় 9টা রাইটার পাওয়া যায়। কয়টা? প্রায় 8টা রাইটার পাওয়া যায়। এখন এই 8টা রাইটার কারা কারা? আমরা যদি বলি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এটা খুব একটা দরকার নাই। হেনরি ফিল্ডিং, এটা একটু পড়তে হবে, এটা আসবে। তো স্যামুয়েল জনসন, এটা একটু হালকা দেখব। তারপরে থমাস গ্রে, এটাও একটু দেখব। অলিভার গোল্ড স্মিথ লাগবে না। এমডান্ট বার্গ, এটাও লাগবে না। বলছে লিন্ডলি মারে। তারপর উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেকটা একটু দেখবো, মানে অন্যান্য থেকে একটু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে প্রায় 8টা রাইটারের মধ্যে আমরা এই যে 4টা, অর্থাৎ 4টা অথবা 3টা একটু ভালো করে দেখে নিব। তাহলে হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটির বিষয়ে আমরা একটু জেনে ফেলাম। এই এজ অফ সেন্সিবিলিটির প্রথম যেটা তিনি ছিলেন তিনি হচ্ছেন হেনরি ফিল্ডিং। কি ছিলেন? হেনরি ফিল্ডিং। এই হেনরি ফিল্ডিং এর কাজটা মনে রাখার জন্য আমরা একটু খেয়াল করব, তার যে বিখ্যাত কিছু কাজ ছিল এগুলো একটু খেয়াল করি। এখন এনার কাজের মধ্যে আমরা যদি বলি অ্যান অ্যাপোলজি ফর দ্য লাইফ অফ মিসেস শ্যামলা আন্ড্রেস, কি বলছে? অ্যান অ্যাপোলজি ফর দ্য লাইফ অফ মিসেস শ্যামলা আন্ড্রেস, তারপর হচ্ছে জোসেফ আন্ড্রেস, তারপর হচ্ছে মিসসেলানিয়াস। তারপর আমরা যদি একটু খেয়াল করি টম জনস, তারপর কিছু টপ সিক্রেট, অ্যামেলিয়া, দ্য জার্নাল অফ এ ভয়েস অফ লিসবন, এগুলো হচ্ছে আমাদের এই সময়ের কী ছিল? এই সময় তার কর্ম ছিল। এবং এটাকে আমরা মনে রাখার জন্য একটু খেয়াল করব ও যে এটা হচ্ছে এজিএম টিটিএজি। কি বললাম? এজিএম টিটিএজি, বলছে এজিএম টিটিএজি। এজিএম হলো টিটিএজি, এজিএম হলো টিটিএজি। তো আমরা এটাকে মনে রাখার জন্য একটু ভালো মতো খেয়াল করব। এতে হচ্ছে কি অ্যাপোলজি, অ্যান অ্যাপোলজি। যেতে হচ্ছে জোসেফ, তারপর হচ্ছে এমতে হচ্ছে মিসেলানিয়াস, তারপর আমরা হচ্ছে টিতে হচ্ছে টম জনস, তারপর টিতে হচ্ছে টপ সিক্রেট, এতে হচ্ছে আমেলিয়া, আর যেতে হচ্ছে কি জার্নাল। যেতে কি ছিল? জার্নাল।
ওকে, তো আমরা এখানে একটু ভালো মতো খেয়াল করব। এজিএম হলো টিটিএজি, এজিএম হলো টিটিএজি, এটার মাধ্যমে হেনরি ফিল্ডিংয়ের আমরা নামটা মনে রাখতে পারি। এই হেনরি ফিল্ডিংয়ের পরে আমাদের আরেকটা হচ্ছে কি, আরেকটা ছিল হচ্ছে স্যামুয়েল জনসন। কি ছিল? স্যামুয়েল জনসন। এটাকে একটু মনে রাখার জন্য আমরা কি বলবো? বিএলবি আইপিটিটি, বিএলবি আইপিপিটি, বিএলবি আইপিপিটি, এটা একটু মাথায় রাখবো। এই ভিতে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি আ ভয়েস অফ আবসিনিয়া, তারপর হচ্ছে এলতে হচ্ছে লন্ডন আ পোয়েম, তারপর হচ্ছে ভিতে হচ্ছে দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, তারপর হচ্ছে আইতে হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ইউরানি, তারপর হচ্ছে আমরা যদি বলি তারপর হচ্ছে পিতে হচ্ছে প্যাট্রিয়ট, তারপর হচ্ছে পিতে হচ্ছে প্রেফারেন্স অফ শেক্সপিয়ার, আরেকটা হচ্ছে কি বললাম, টিতে হচ্ছে দ্য ফলস অ্যালার্মস। তো আমরা এখানে একটু ভালো মতো খেয়াল করব, একটু ভালো মতো দেখব যে এই জিনিসগুলো একটু মাথায় ভালো মতো মনে রাখবো। আইপিপিটি, ওকে, টিতে হচ্ছে দা, ওকে, দা ফলস অ্যালার্মস, অর্থাৎ আমরা যদি বলি বিএলবি আইপিপিটি, এটা দিয়ে কিন্তু আমরা স্যামুয়েল জনসনের যে বিখ্যাত কর্মগুলো ছিল এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। আর দ্য প্যাট্রিয়ট কিন্তু এটা হচ্ছে পামলেট, এটা একটু দেখে রাখবো। এখন এখানকার একটা নোট ছিল, এই জন ড্রাইডেন লিখেছেন, বলছে প্রিফেস টু দ্য ফেবলস, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যাবল। অর্থাৎ এই যে প্রিফেস, এখানে কি ছিল? প্রিফেস। এই প্রিফেসটা আমরা একটু খেয়াল করবো। দুইজন, জন ড্রাইডেন লিখেছে প্রিফেস টু দ্য ফেবলস, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেডস। এগুলো একটু মাথায় ভালো করে নোট করে নিব যেন ভুল না হয়। তো এরপর আমরা যদি একটু খেয়াল করি, দেখানোর চেষ্টা করি যে থমাস গ্রে, এই থমাস গ্রে কি বলেছিলেন, থমাস গ্রেটা আমরা একটু ভালো করে দেখব। এই থমাস গ্রের একটা জিনিস বিখ্যাত যে বিষয়টা, তার বিখ্যাত দুইটা কবিতা ছিল। থমাস গ্রে কি ছিল? বিখ্যাত দুইটা কবিতা ছিল। কি ছিল? বিখ্যাত দুইটা কবিতা ছিল। একটা হচ্ছে অ্যালিজ রিটেন ইন কান্ট্রি চার্চার্ড, এটা 37তম বিসিএস এর ছিল। ওড অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট, এটা একটা ছিল। তার দুইটা হচ্ছে কবিতা, এই দুইটা কবিতা মনে রাখবো, অনেকে মনে রাখেন। এই অ্যালিজ রিটেন, এই কবিতাটি টমাস গ্রে সাহিত্যে জগতে অমর করেছে। কি বলছে? অনেকেই মনে করেন টমাস গ্রে কি বলছে অ্যালিজ রিটেন এটা কি করেছেন, এটা হচ্ছে অনেকটা সময় তারা কি অমর করেছেন। এবং অ্যালিজ রিটেন এই বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম এসেছেন, তারা হলেন হামডেন, মিল্টন, ক্রমওয়েল, এই জিনিসগুলোর নামগুলো এসেছেন। এছাড়াও দেবী মাসের নামও ছিল, এবং যিনি ছিলেন দেবতা জিয়াসের কন্যা। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবো। এবং তার যে কর্ম ছিল দ্য প্যাথস অফ গ্লোরি, তারপর হচ্ছে ক্যালিস্টিয়ান ফায়ার, ফার ফ্রম দ্য ম্যাডিং, তারপর হচ্ছে কিনড্রেড স্পিরিট, অ্যালিজ রিটেন, এই পাঁচটা ছিল। এটাকে একটু মনে রাখার জন্য আমরা যদি একটু খেয়াল করি, পিসিএফ, এটা কি রাখবো? পিসিএফ মানে হচ্ছে দ্য প্যাথস অফ গ্লোরি, সিতে হচ্ছে সেলেস্টিয়াল বা ক্যালিস্টিয়াল ফায়ার, আর এফতে হচ্ছে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। এই ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এটা একটা উপন্যাস, নোবেল। এরপর হচ্ছে পরটা হচ্ছে কেসি, পরটা হচ্ছে পিসিএফ কেসি। এই পিসিএফ কেসি দ্বারা এটা আমরা একটু মুখস্থ রাখবো, এই পাঁচটা পিসিএফ কেসি। এরপর আমরা যদি চলে যাই আমাদের উইলিয়াম বেক, এই উইলিয়াম বেকের আমরা যে একটু খেয়াল করব। উইলিয়াম ব্লেকের যে কয়েকটি প্রশ্ন, সেটা হচ্ছে ব্লেক রোমান্টিক পয়েট নন, অর্থাৎ তিনি রোমান্টিক পয়েম মনে হলেও তিনি রোমান্টিক পয়েম মানে রোমান্টিক পয়েট নন, এবং রোমান্টিক যুগে তার পূর্বে সাহিত্য প্রতিভা বিকশিত হয়। তিনি একই সাথে ছিলেন পয়েট এবং আর্টিস্ট, এবং বিখ্যাত দুটি গ্রন্থ হচ্ছে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, এবং তাকে বলা হয় কি যে প্রিকারসর অর্থাৎ অগ্রদূত বলা হয় অফ দ্য রোমান্টিক মুভমেন্ট, অর্থাৎ রোমান্টিক আন্দোলনের একটা হচ্ছে তাকে অগ্রদূত বলা হয়। এবং তার বিখ্যাত যে কর্মকাণ্ডগুলো ছিল আমরা এগুলো একটু দেখব। বলছে সংস অফ দ্য ইনোসেন্ট, এগুলো একটু দেখবো। এটাকে মনে রাখার জন্য আমি বলবো মিল্টনের বিয়েতে ম্যারিজ ব্লেক 4টি গান গেয়েছিলাম। তাহলে কি বলছিলাম? মিল্টনের বিয়েতে ব্লেক 4টি গান গিয়েছিলাম, মিল্টনের বিয়েতে ব্লেক 4টি গান গিয়েছিলাম। এখন আমরা যদি একটু খেয়াল করি, মিল্টন তো হচ্ছে মিল্টন পয়েম, আরেকটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি বিয়ে অর্থ কি? ম্যারিজ, বলছে ম্যারিজ, দ্য ম্যারিজ অফ দ্য হেভেন অ্যান্ড হেল, বিয়ে মানে হচ্ছে ম্যারিজ, আর ব্লেক মানে উইলিয়াম ব্লেক, আর 4টি বলতে কি? দ্য 4 জজ, আর সংস মানে কি? সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ এগুলো একটু ভালো করে খেয়াল করে দেখে নেব, তার যে 4টি বিষয়গুলো।
তো এগুলো আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে আমরা একটু কিছু প্রশ্ন সলভ করি। সকলে একটু কমেন্ট করে জানাবো অবশ্যই, কিছু প্রশ্ন আমরা দেখি। কিছু প্রশ্ন আমরা যদি সলভ করি তাহলে হয়তো বা আরো ক্লিয়ার হয়ে যাব। এখানে আমরা যদি একটু খেয়াল করি, এগুলো তো আমরা আগেই সলভ করেছি, সো এগুলো নিয়ে আর কথা বলবো না। দ্য রেপ অফ দ্য লক, এটা কে লিখেছেন? এটা আমরা যদি বলি এই দ্য রেপ অফ দ্য লক, এটা কোন কবিতা? আমরা বলতে পারি মক হিরোইক পোয়েম। এটা হচ্ছে উপহাসমূলক একটা ইয়া। তো তারপর আমরা যদি একটু বলি, বলছে পয়েট আলেকজান্ডার পপস ফেমাস ওয়ার্ক, তার ফেমাস ওয়ার্ক কী ছিল? আমরা জানি দ্য রেপ অফ দ্য লক। তারপর আমরা যদি এখানে একটু খেয়াল করি, হু ওয়াজ দ্য ফেমাস মক হিরোইক পোয়েট ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ যে আমাদের ইংরেজি সাহিত্যে কি ছিলেন, যে মক হিরোইক পোয়েট ছিলেন, সে কে ছিলেন? সে আমরা জানি সে হচ্ছে আলেকজান্ডার পপ ছিলেন। এরপর আমরা যদি একটু খেয়াল করি, ওয়ান লাভ ফর অল, এটাগুলো তো প্র্যাকটিস করেছে, এগুলো দেখার দরকার নেই। এরপর আমরা যদি একটু খেয়াল করি, স্যাটারিস্ট লিটারেচার কে ছিলেন? আমরা পড়িয়েছি জোনাথন সুইফট। এরপরে হু রট গ্যালিভারস ট্রাভেল, এটা কে লিখেছেন? আমরা কিন্তু ওগুলো পড়েছি জোনাথন সুইফট। তো এইভাবে একটু টেল অফ টাপ, এটা কে লিখেছেন? এটা কিন্তু আমরা জোনাথন সুইফট। অর্থাৎ এই যে আমাদের এখানকার যে জায়গাগুলো, অর্থাৎ এগুলো বিভিন্ন ধরনের টেকনিক, বিভিন্ন ধরনের কিছু দিকে এইভাবে একটু চর্চা করে গেলে আমাদের লিটারেচারে ইনশাল্লাহ 15তে মোটামুটি 10+ কমন পাওয়া সম্ভব, 10-11 কমন পাওয়া সম্ভব যেভাবে পড়াচ্ছি এবং এই জিনিসগুলো পড়ে। পিডিএফগুলো ইনশাল্লাহ আজকে রাত্রে দিয়ে দেবো। সো আজকে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।